বন্দে মাতরম, বন্দে মাতরম। রাত তখন 3টে। তোরার ফোনটা হঠাৎ বেজে উঠল। প্রথমবার ফোনটা বেজে গেল, দ্বিতীয়বার রিং হওয়ার সাথে সাথেই ফোনটা ধরেই তোরা বলল, এই এখন বেরোবে? না, একটু দেরি আছে, সবাই রেডি হচ্ছে। তোমরা কেমন আছো সবাই? এই তো 2 দিন আগে দেখলে, আর কেমন থাকবো তোমাকে ছেড়ে? কি করব, আমার যে প্রথম প্রেম ভালোবাসা যাই বলো, এই ভারত মাতা, তার ডাককে তো উপেক্ষা করতে পারি না। তাই তার সেবা করব বলে তো আর্মিতে এসেছিলাম। এখন তো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাকে তোমার কি লাগবে বলো, কাশ্মীরি শাল না সালোয়ার? আমি তাই নিয়ে আসবো। আমার কিচ্ছু লাগবে না, তুমি তোমার প্রধান কর্তব্য করে সুস্থ শরীরে ফিরে এসো আমার কাছে। আমি কিচ্ছু চাই না আর, আমার যা আছে আমি তাতেই খুশি। শোনো না, তোমার জন্য আলমারিতে একটা জিনিস রাখা আছে, দেখো। আমার জন্য? কই, বলনি তো। এই তো বলছি, তাড়াতাড়ি যাও, আমার হাতে বেশি সময় নেই কিন্তু কথা বলার। চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতার সম্ভার। এখনও যারা এই ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো, আর যারা আগে করে ফেলেছ তাদের অনেক ধন্যবাদ। আজ 15ই অগস্ট, স্বাধীনতার 77 বছর পূর্ণ হলো। আমার সকল শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি তোমাদের সামনে প্রাসঙ্গিক একটা গল্প নিয়ে এসেছি। গল্পের নাম বীরবধূ। আমাদের দেশের সৈন্যদের সাথে সাথে তাদের স্ত্রীদের ভূমিকাও কিছু কম নয়। তাই আজ আমার তরফ থেকে দেশের সকল বীরবধূদের স্যালুট। আশা করি গল্পটি তোমরা প্রচুর শেয়ার করবে, যাতে এই গল্পটি একটি সৈনিকের কাছে তাদের পরিবারের কাছে পৌঁছায়। আমি জানি না গল্পের মধ্যে দিয়ে ঠিকমতো ওনাদের জীবনধারাকে তুলতে পেরেছি কি না, কিন্তু চেষ্টা করেছি। যদি এক ভাগও পেরে থাকি তো আমি ভীষণ খুশি হব। গল্পের নাম বীরবধূ। গল্প রচনা আমি তোমাদের বন্ধু জলি। গল্প পাঠে অনিমা রায়, শিবম ও অন্যান্য ভূমিকায় সুকান্ত ঘোষ, তোরা ও অন্যান্য ভূমিকায় আমি তোমাদের বন্ধু জলি। তোরা আলমারিটা খুলে দেখে একটা সুসজ্জিত বক্স। সেটা খুলে দেখে একটা সুন্দর লাল শাড়ি, আর তাতে লাল রঙের স্টোন বসানো। খুব সুন্দর হয়েছে। তুমি কি তোমার ব্যাগটা ভালো করে দেখেছো? তুমিও কিছু সারপ্রাইজ দিয়েছো, তাই তো? দাঁড়াও দাঁড়াও, দেখছি। দারুণ হয়েছে তোরা, কিন্তু ডিউটি চলাকালীন তো পড়তে পারবো না। ঠিক আছে, আপাতত পড়ি, পরে গিয়ে খুলে দেবো। পুরো আমার জন্যেই করা মনে হচ্ছে। আমি হাতে পরে নিলাম, ঠিক আছে? হ্যাপি তো তুমি? তুমিও শাড়িটা পরে একটা ছবি দাও না তাড়াতাড়ি, ভীষণ ভীষণ দেখতে ইচ্ছে করছে। ঠিক তখনই ও শুনতে পেল কেউ বলল, সবাই গাড়িতে ওঠো, হারি আপ। তোরা প্লিজ জলদি দাও না। তোরা একটা ছবি সেন্ড করলো শিবমের দেয়া শাড়ি পরে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। সেম টু ইউ ডিয়ার। আচ্ছা, আমি এখন যাচ্ছি, এখন জম্মু থেকে রওনা হচ্ছি, পৌঁছে ফোন করব। ওই, যাচ্ছি না বলো, আসছি। এখনো কিছু শিখলে না তুমি। ঠিক আছে, সাবধানে যেও, আমি অপেক্ষা করব। কথাটা বলে শিবম ফোন কেটে দিয়ে বাসের মধ্যে গিয়ে বসল। আস্তে আস্তে আরও সবাই এসে বাসে উঠল। শিবম হাসি হাসি মুখ করে তোরার দেওয়া ব্রেসলেটটা দেখতে দেখতে হাত বোলাতে থাকে। ঠিক তখনই ওর পাশে এসে বসে ওর বন্ধু শঙ্খ। ওর হাতের ব্রেসলেটটা দেখে বলল, দারুণ, বউ দিল বুঝি? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড দিল এই গগলসটা। কেমন? পুরো ঋত্বিক। এইসব হাসি ঠাট্টার মধ্যে দিয়েই বাস ছাড়ল।
শিবম জানলার দিকে মুখ করে চোখ বুঝল। ওর মনে পড়তে থাকে কয়েকটা দিন আগের কথা। শিবম, তোরা আর ছেলেকে নিয়ে নর্থ বেঙ্গল বেড়াতে গিয়েছিল। বিক্রমের জন্মের পর এই প্রথম ও ছেলেকে দেখল। এই 2 বছর বেশ পাকা পাকা কথা বলতে শিখেছে বিক্রম। ওদের সাথে কিছুটা সময় একান্তে কাটাতে এখানে ঘুরতে আসা। তোরার খুব পাহাড় পছন্দ, তাই ওরা কটা দিনের জন্য গেছিল দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রাম লোলেগাঁওতে। কুয়াশায় ঘেরা পরিবেশ, হোমস্টের বারান্দায় নানা রঙের রং বেরঙের ফুলের বাহার, সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে সবুজ পাহাড়, আর তারই গা বেয়ে নেমে এসেছে একটা সুন্দর চঞ্চল ঝর্ণা। সাথে মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে অনবরত, আর সবসময় পাখির কলরবে আর ঝর্ণার শব্দে জায়গাটা যেন একদম স্বর্গের মতন লাগলো শিবম আর তোরার কাছে। পরপর 2 দিন ওরা ওখানেই ছিল। মাঝে ছেলেকে নিয়ে নিচ থেকে একটু ঘুরে এসেছিল শিবম। সামনে একটা ছোট্ট মার্কেট ছিল, বিক্রমের জন্য ওখান থেকে কিছু খেলনা কিনে দিল। তাতেও বেশ খুশি হয়েছিল। আর কোথাও বেশি ঘোরাঘুরি করেনি, যদি বিক্রমের শরীর খারাপ হয়। খুবই ছোট। ওখানে রাত 8টার মধ্যেই রাতের খাবার দিয়ে দেয়, তাই তোরা বিক্রমকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে ও বাইরের ব্যালকনিতে আসে। শিবম তখন ওখানে দাঁড়িয়েই বাইরের মনোরম দৃশ্য দেখছিল। তোরা বাইরে এসে এই দৃশ্য দেখে ওর মনটা এক অনাবিল আনন্দে ভরে যায়। পূর্ণিমার রাতের কথা মনে হলেই মনের আয়নায় আকাশ জোড়া আলোর বন্যার ছবি ভেসে ওঠে। পূর্ণিমা মানেই আলো আর আলো। প্রতিদিনই আকাশে চাঁদ ওঠে। কাল পরিক্রমায় কৃষ্ণপক্ষ পার হয়ে আসে শুক্লপক্ষ। আকাশে হেসে ওঠে বাঁকা চাঁদ, তারপর সেটি ধীরে ধীরে পূর্ণতা পায়। আসে মায়াবী মনোহর অনিন্দ্য সুন্দর পূর্ণিমা। পূর্ণিমা আসে, পূর্ণিমা যায়। মানুষ হয়তো সব পূর্ণিমা রাতের খবরও রাখে না। তোরার জীবনেও এমন কত পূর্ণিমা এসেছে, আবার চলেও গেছে অবলীলায়। নীল আকাশের বুকে বিশাল এক চাঁদ স্নিগ্ধ হাসি ছড়িয়ে দিয়েছে বিশ্বময়। যে হাসির বন্যার চারিদিকে ছড়িয়ে পড়েছে আলোর ঝর্ণা। যেদিকেই তাকানো যায় কি যেন এক স্নিগ্ধ অনুভূতি, প্রকাশ করা কঠিন। দুজনেই নির্বাক, কারো মুখে কথা নেই। মনে হলো এমন রাত ওরা হয়তো কখনো দেখেনি। শিবম তোরার কানের কাছে এসে গাঢ় কণ্ঠে বলল, কি দেখছো এমন করে? দেখো, ওই গাছগুলো দেখো, কত চমৎকার, কি সুন্দর দেখতে লাগছে না? শিবমের দৃষ্টি চলে যায় পাহাড়টির দিকে। হালকা হাওয়ায় গাছের ডালগুলো নড়ছে। দূর থেকে মনে হচ্ছিল গাছগুলো হাত নেড়ে ওদের ইশারা করে কাছে যাওয়ার জন্য ডাকছে। খুব ভালো লাগছিল ওদের দুজনের। শিবম তোরার হাতটা টেনে নিয়ে নিজের কোলের মধ্যে বসায়, আর দুজনেই সোহাগের আনন্দে মেতে ওঠে। রাতের অন্ধকারে দুজনের ঠোঁট ডুবে গিয়েছিল একে অপরের মধ্যে। ঠিক তখনই শিবমের ফোনে একটা মেসেজ আসে। শিবম ফোনটা হাতে নিয়ে দেখা মাত্রই ও আঁতকে ওঠে। কারণটা হলো ডিউটিতে জয়েন করার ডাক এসেছে, ওকে যেতে হবে। কাশ্মীরে এখন বেশ জঙ্গি উপদ্রব বেড়েছে, আর সবাইকে ওখানে যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে মেল করেছে। সবার ছুটি বাতিল হয়ে গেছে। ফোনটা রেখেই শিবম তোরাকে ছলছল চোখে সজোরে জড়িয়ে ধরে, আর তোরাও ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে। চোখের কোণটা চকচক করে ওঠে। কাল কোন ট্রেন আছে দেখো, তাড়াতাড়ি বুক করো, আমি সব গুছিয়ে নিচ্ছি। আজ সারা রাত এভাবেই থাকতে চাই তোরা তোমার খুব কাছে। জানি না আবার কবে পাবো তোমাকে এইভাবে। প্লিজ না করো না। ঘরে চলো, এখানে থাকলে ঠান্ডা লাগবে, বেশ হিম পড়ছে।
ঘরে এসে শিবম বিক্রমকে জড়িয়ে ধরে বেশ কয়েকটা চুম্বন করে আর অনেকক্ষণ চেয়ে থাকে ওর দিকে। তোরা এক পাশে বসে আছে, ওর আঁখিও টলমল করছে। শিবম ওর দিকে এগিয়ে এসে আসলে সে জড়িয়ে ধরে। আমি ঠিক আছি শিবম, আমার জন্য চিন্তা করতে হবে না। আমি তো জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি। তোমার তো আমার থেকে বেশি ভারত মাতার কথা চিন্তা করতে হবে। আর আমি খুব গর্বিত জানো তোমাকে পেয়ে। কটা মেয়ের ভাগ্য হয় এরকম বলো তো? তোমরা না থাকলে তো আমরা শান্তিতে ঘুমাতেও পারতাম না, চলাফেরাও করতে পারতাম না। তুমি তোমার কর্তব্য পালন করবে আর আমি আমার। তোমার সন্তানকে সুশিক্ষায় মানুষ করে গড়ে তুলব। তুমি কোনো চিন্তা করো না। আমি একজন সৈনিকের স্ত্রী, আমার এত সহজে ভেঙে পড়লে চলে? আর আমি চাইও না তুমি দুর্বল হয়ে পড়ো। আমি তোমাকে দুর্বল দেখতে পারবো না। বিক্রমার মাকে আমি যত্ন করে আগলে রাখবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও। তোমার জন্যই তো আমি এত শক্তি পাই তোরা। তুমি আমার তো শুধু বধূ নও, তুমি হলে আমার বীর বধূ। হঠাৎই চারিদিকটা কেঁপে উঠল। শিবম ধরফর করে উঠল। ও দেখলো ওদের বাসটা থেমে গেছে। সামনে অবন্তী পাড়ার কাছাকাছি লেথপোড়ায় নিরাপত্তার ও কর্মী বহনকারী একটি বাস বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। একটি বাস দাউ দাউ করে জ্বলছে। ঠিক তারপর আবার একটি বিস্ফোরণ। শিবমের চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে। শঙ্খ বলে ওঠে মা। শুধু এই আওয়াজটা শুনতে পায় আর চারিদিকে শুধু আগুনের লেলিহান শিখা আর হাহাকার। ওর চোখটা বন্ধ হওয়ার আগেই তোরা, মা আর বিক্রমের মুখটা ভেসে ওঠে। ওরা ওকে বিদায় জানিয়েছিল যেদিন। শিবমের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। চোখের সামনে নেমে আসে গহীন অন্ধকার। শিবম তখন ক্ষীণ কণ্ঠে ডেকে চলেছে, মা, তোরা, বিক্রম। ধীরে ধীরে ওর চোখ বন্ধ হয়ে বুকের হৃদযন্ত্র আস্তে আস্তে থেমে যায়। বিক্রম। তোরা সারা রাত ওই শাড়িটা পরেই ঘুমোচ্ছিল যেটা শিবম ওকে উপহার দিয়েছিল। ও তাতে শিবমের স্পর্শ অনুভব করছিল। ওর মনে হয়েছিল ও হয়তো শিবমের বুকে মাথা রেখেই শুয়ে আছে। হঠাৎই চিৎকার করে শিবম বলে বিছানায় উঠে বসে। পাশের ঘর থেকে শিবমের মা ছুটে আসে। মা, মা, ওর ভীষণ বিপদ হয়েছে মা। আমি জানি ওর ভীষণ বিপদ হয়েছে। তুমি শোনো, তুমি বিশ্বাস করো, আমি জানি, আমি সত্যি বলছি। তোরা বিক্রমকে জড়িয়ে দুখড়ে কেঁদে ওঠে। সারদা দেবীর সাথে সাথেই ফোন করে শিবমকে। সেখান থেকে যান্ত্রিক গলায় বলল, ফোনটা অফ আছে। তোরা বিছানায় ধপ করে বসে পড়ে, পাগলের মতন কাঁদতে থাকে। শিবমের মা ওকে ধরে রাখতে পারছে না। অনেক কষ্টে ও শাশুড়ি ওকে শান্ত করে, কিন্তু তোরা তারপর থেকে কোনো কথা বলে না, স্থবির হয়ে বসে থাকে আর দু চোখ ভেসে যায় জলে। সেই রাতটা নির্ঘুম কাটল দুজনে। পরের দিন সারদা দেবী বেশি কিছু রান্না করলেন না, শুধু বিক্রমকে কিছু খাইয়ে দিল। ওনাদের মনটা যেন কেমন চঞ্চল হয়ে উঠেছে। উনি অনবরত ফোন করে যাচ্ছে একে ওকে। দুপুর গড়াতে না গড়াতেই হঠাৎ পাড়ায় একটা ছেলে ছুটতে আসে ওদের বাড়ির উদ্দেশ্যে। ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলে, কাকিমা, ও কাকিমা, কোথায় তুমি? শিবম দাকে জম্বু গেছে? হ্যাঁ তো, কেন রে, কি হয়েছে রে? তোমরা তোমরা তাড়াতাড়ি খবর দেখো, তাড়াতাড়ি টিভি চালাও। কথাটা বলেই ছেলেটি চলে যায়। উনি তাড়াতাড়ি ঘরে এসে একটা নিউজ চ্যানেল চালায় আর তখনই সমস্ত খবর জানতে পারে। জম্মু থেকে কাশ্মীরের দিকে যাওয়ার সৈন্যভর্তি বাসে বিস্ফোরণের ফলে 40 জন সৈন্য শহীদ হয়েছে।
তাদেরকে শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর শুনে সারদা দেবী জ্ঞান হারান। তোরা ধীরে ধীরে উঠে এসে টিভির সামনে বসে, এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর হঠাৎ ওই দুটো হাত ধরে মেঝেতে সজোরে আঘাত করে। তার ফলে ওর হাতে থাকা শাঁখা পলা ভেঙে ছিটকে যায় ঘরের এদিকে ওদিকে। ও মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। 5 দিন কেটে গেছে। আজ শিবমকে ওর বাড়িতে আনা হবে। শেষবারের মতন আসবে ও নিজের বাড়িতে। তাই পাড়ার সবাই বাড়ির সামনে ভিড় জমিয়েছে। সব আত্মীয় স্বজনরা এসে গেছে শিবমকে শেষ বিদায় জানাতে। ভারত মাতার বীর সন্তানকে বিদায় জানাতে অনেকেই এসেছে। কথাই বলে, কোনো শহীদের বাড়ি যাওয়া কিন্তু কোনো তীর্থস্থান দর্শন করার মতোই পূর্ণ। বন্দে মাতরম। বন্দে মাতরম। কিছুক্ষণ পর দূর থেকে শোনা যাচ্ছে বন্দে মাতরম ধ্বনি। ধীরে ধীরে ওরা কফিনটা ওদের বাড়ির সামনে রাখতেই বিক্রম শিবমের ছবিটা দেখে বলে, পাপ্পা পাপ্পা, থামি থামি পাপ্পা। সারদা দেবী বিক্রমকে বুকে চেপে ধরে কাঁদতে থাকে। ঠিক তখনই তোরা একটি সাদা পোশাকে বেরিয়ে এসে ধীরে ধীরে ওর কফিনটার সামনে এসে বসে। ওর চোখে আর কোনো জল নেই। তোরা কফিনের ওপর হাত বুলিয়ে মনে মনে বলে ওঠে, যেখানেই থেকো ভালো থেকো শিবম। বিক্রমকে আমি তোমার পছন্দ মতো করে তুলব, আর নিজেও শক্ত থাকবো, আর মাকেও তোমার অভাব হতে দেব না। আই লাভ ইউ শিবম, আই লাভ ইউ। কথাটা বলেই উঠে দাঁড়িয়ে একটা স্যালুট করে বলল, জয় হিন্দ, বন্দে মাতরম। গুটি গুটি পায়ে বিক্রম তোরার পাশে দাঁড়িয়ে ঠিক তোরার মতোই কপালে হাত দিয়ে ওর বাবাকে শেষ বিদায় জানালো। জানি না ও কিছু বুঝলো কিনা, কিন্তু তোরার দেখা দেখি ও করলো। তারপর ওরা চলে যেতেই বিক্রম চিৎকার করে বলে ওঠে, পাপ্পা, পাপ্পা কোথায়? পাপ্পা আসবে না? পাপ্পা, পাপ্পা। বিক্রমকে কোলে নিয়ে আগামী ভবিষ্যতের দিকে পা বাড়ালো বীরবধূ। শুনছিলেন গল্প বীরবধূ। কেমন লাগলো বন্ধুরা গল্পটি শুনতে? গল্পটি শুনে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবে। আজ তাহলে আসি, আবার অন্য একদিন আসবো অন্য কোনো স্বাদের অন্য কোনো গল্প নিয়ে। টাটা।